হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নির্বাচন ঘোষণা হলেই দেশে ফিরবেন শেখ হাসিনা, টার্গেট ডিসেম্বরের প্রথম সপ্তাহ। এরপরে কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা, ঢাকার তীব্র নিন্দা ও উদ্বেগ। জানাবো রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করবেন। এরপরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অপরাধে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা এবং সবশেষে ভয়েস অব আমেরিকার জরিপ, বাংলাদেশে সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। দর্শক, কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। এবার শুনবেন বিস্তারিত সংবাদ। নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা। নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি তার। অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষরই করেননি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, তিনি সেই সময় পাননি। ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব ওয়াজেদ জয়। যদিও 5 আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে 500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে। এদিকে শেখ হাসিনার একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে। তাতে তিনি বলেছেন, যারা বেশি লাফাচ্ছে তাদের কঠিন অবস্থা হবে, ডিসেম্বর পর্যন্ত দেখো, এর মধ্যেই আমি ফিরে আসছি। অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সজীব ওয়াজেদ জয় এও দাবি করেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন অবৈধ। ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে দাবি করেন তিনি। কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননা, ঢাকার তীব্র নিন্দা উদ্বেগ। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি স্থানীয় সংগঠন এই বিক্ষোভ আয়োজন করে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছেন যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে গতকাল বিকালে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার। বিবৃতিতে আরও উল্লেখ, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানায়। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়। রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ক্যারিবিয়ান রাষ্ট্র বার্বাডোসের নাগরিক দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্য দেশের নাগরিক কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হন? রিপন বলেন, একমাত্র বাংলাদেশেই এমন অদ্ভুত বিষয় দেখা যায়। অন্য দেশের নাগরিক হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এজন্য তার শাস্তি হওয়া উচিত। আসাদুজ্জামান রিপন বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় পদত্যাগ করবেন, তার পদত্যাগ করা উচিত। তার
রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নেই। তিনি আপাদমস্তক একটা দুর্নীতিবাজ লোক। তিনি বলেন, আমরা শুনেছি তিনি বার্বাডোসের নাগরিক হয়েছেন। এটা মনে হয় শুধু বাংলাদেশে হয়, অন্য দেশের নাগরিক এদেশের রাষ্ট্রপতি হয়। চুপ্পু সাহেব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তাকে কেন বানানো হয়েছিল? কারণ পদ্মা সেতুতে একটা বড় দুর্নীতি হয়েছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক মনে করে, আমরাও মনে করি। ওয়ার্ল্ড ব্যাংক যখন তদন্তে আসে, এটা জেনেই শেখ হাসিনা চুপ্পুকে ওখানে বসিয়ে দিলেন। এরপর সেই মেয়াদ শেষ হলে ওনাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করলেন। এরপর সবাই আশ্চর্য হয়ে গেলেন, উনি নাকি বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা কিন্তু কেউ জানেন না, ওবায়দুল কাদেরও জানতেন না। তিনি বলেন, এই যে না জানা, এটা একটা সিন্ডিকেট। বিচার বিভাগ, পুলিশ, সব জায়গাতেই তারা একটা সিন্ডিকেট তৈরি করেছিলেন যাতে তারা ভিন্নমত দমন করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ভারতীয় আমেরিকানদের আহ্বান। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ বাংলাদেশি শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় আমেরিকানরা। সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিবৃতিতে উৎসাহিত হয় ভারতীয় আমেরিকানরা এই আহ্বান করেছেন। ভারতীয় আমেরিকান নেতা ডক্টর ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্ভূত করেছে। আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্ভূত করার চেষ্টা করবেন। ট্রাম্প বাংলাদেশি হিন্দুদের নিপীড়ন বিষয়ে বিবৃতি দেওয়াতে ডক্টর ভারত ট্রাম্পকে সাহসী উল্লেখ করে বলেন, বাংলাদেশের পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। ভয়েস অব আমেরিকার জরিপ। বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করছেন বাংলাদেশের 64% মানুষ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা বাংলা। গণমাধ্যমটির করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপ থেকে জানা গেছে, গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে 64.1% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। বাংলাদেশের জনসত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের জন্য 1000 উত্তরদাতা বাছাই করা হয়, যাদেরকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়। উত্তরদাতাদের মধ্যে 92.7% মুসলিম। উত্তরদাতাদের মধ্যে অর্ধেকের একটু বেশি বয়স 34 বছর বয়সের নিচে। উত্তরদাতাদের প্রায় 1/4 শহরে মানুষ। এতে আরও উল্লেখ করা হয়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে প্রতিশোধ প্রবণতা দেখা যায় তার বড় এক ধাক্কা গিয়ে পড়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুদের উপর। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাংলাদেশের মানবাধিকার কর্মী নূর খান বলেন, আমরা দেখেছি সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের উপর আক্রমণ হয়েছে, আবার শুধু সংখ্যালঘু হওয়ার কারণেই তাদের উপর আক্রমণ হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়াদের আবাসস্থলে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুরা যে বরাবরই ঝুঁকির মধ্যে থাকে সেদিকে ইঙ্গিত করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন, কোন সরকার তাদের অধিকার রক্ষার জন্য খুব একটা কিছু করে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ এগিয়ে আসেন সংখ্যালঘুদের উপাসনালয় স্থলে পাহারা দিতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের একজন সদস্য নূর খান গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বেশ কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষের তরফ থেকে, রাজনৈতিক দলের তরফ থেকে এবং ধর্মীয় গোষ্ঠীর তরফ থেকে। এর ফলে দেখা গেছে পরবর্তী 1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয়েছে।